কোয়ানুনকে নিয়ে যে কোনো কিছুই সহজে দেখা যায়, কারণ সেটা যদি খুব খারাপ কোনো সিনেমা বা টিভি শোও হয় তবুও অন্তত সেই সময়টুকুতে ছোট ছেলেটার আদুরে ভাবটা উপভোগ করা যায়। কিন্তু আমি আনন্দের সঙ্গে বলতে পারি দ্য গ্রেট ফ্লট আসলে বেশ একটা আকর্ষণীয় সাইফাই সিনেমা, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখে। সিনেমার প্রথম 40 মিনিট অবিশ্বাস্য রকমের মগ্ন করে দেয়, কারণ সেখানে আমরা দেখি এক মা আর তার ছেলে চেষ্টা করছে এক অকল্পনীয় বন্যা থেকে বাঁচতে। প্রশ্ন হচ্ছে তারা কত দূর যেতে পারবে। এই সিনেমার গল্প ঘুরে বেড়ায় আনা নামের এক তরুণ একক মাকে ঘিরে, যে নিজের ছেলে এবং নিজেকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বের করে আনতে চায়। এই ভয়াবহ বন্যার কারণ এক গ্রহাণুর আঘাত। এটা কোনো সাধারণ সুনামি নয়, এটা এমন এক সুনামি যা বরাবরে একইভাবে ফিরে আসে একটা লুপের মধ্যে। আর যখন আপনি বুঝতে পারবেন আসলে কি ঘটছে, তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু আনা আলাদা। মানবজাতির ভবিষ্যতের জন্য তাকেই প্রয়োজন। তাহলে কি সে বের হতে পারবে? স্পয়লার ওয়ার্নিং নিয়ে চলুন জেনে নেই দ্য গ্রেট ফ্লটের শেষটা আসলে কি বোঝায়। জায়ান কি সত্যি বাস্তব ছেলে ছিল? প্রথমবারে আমরা সত্যিকারের সন্দেহ করতে শুরু করি যখন জায়ান তার মাকে পানিতে পড়তে দেখে হঠাৎ খিচুনির মতো অবস্থায় চলে যায়। আনা যখন তার কাছে ফিরে আসে, হিজু জানায় ছেলেটা শ্বাস নিচ্ছে না। আনা তখন ছাদে উঠে হেলিকপ্টারে পালানোর বদলে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এই সময় হিজু বিরক্ত হয়ে বলে ওকে ব্যাকআপ থেকে রিস্টোর করা যাবে। এরপর আনা কমলার জুস খাইয়ে তাকে জাগিয়ে তোলে। এই ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়। এর আগেই আমরা দেখি সেই গাড়ি দুর্ঘটনার ফ্ল্যাশব্যাক, যেখানে মনে করা হয় জায়ানের বাবা মারা গিয়েছিল। তাই তখন মনে হয় এই ছেলেটা হয়তো আসল শিশুর পুনর্নির্মাণ। এর ওপর আনার তার বস হিয়নমোর সঙ্গে কথোপকথন আছে, যেখানে সে বলে দুর্ঘটনার পর জায়ানকে সামলানো তার জন্য খুব কঠিন হয়ে গেছে, এমনকি তাকে দিয়ে দেওয়ার কথা ভাবে। এই সব মিলিয়ে জায়ানকে যেন বদলানো যায় এমন এক গঠন বলে মনে হয়। আর সিনেমার শেষের দিকে এটা নিশ্চিত হয়ে যায়, না, জায়ান কখনোই বাস্তব ছেলে ছিল না। সে এমনকি কোনো বাস্তব মানব শিশুর ওপর ভিত্তি করেও তৈরি নয়। আবেগ ইঞ্জিন আর মানবতা। সিনেমার ঘটনার 5 বছর আগে ডারউইন সেন্টার বায়োটেকে এমন উন্নতি করে যে তারা প্রায় পুরোপুরি মানুষ 3D প্রিন্ট করতে পারে। কিন্তু সমস্যা একটাই, তারা জানে না কিভাবে আবেগ দিতে হয়। এই জায়গায় আসে আনার ধারণা। সে বলে মানব শিশু তৈরি করে তাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আবেগ শেখানো যেতে পারে। এই যুক্তিতে সে হিয়ানমোকে রাজি করায়, কিন্তু এর মানে কাউকে তো এই শিশুদের বড় করতে হবে। তাই আনা আর হিয়ানমো নিজেরাই জায়ান আর ইয়নকে বড় করতে শুরু করে। তারা তাদের সব রকম মানবিক অভিজ্ঞতা দেয়। সময়ের সাথে সাথে হিয়ানমো তার সন্তানের এত কাছে চলে যায় যে সে পালিয়ে যেতে চায়, বা যেটার মুখোমুখি হয় সেটা থেকে তাকে বাঁচাতে। আনা আর জায়ান, তারা কি আসলে মৃত না জীবিত? ফিল্মের পুরো প্রথমাংশ জুড়ে আমরা দেখি আনা মরিয়া হয়ে এদিক ওদিক ছুটছে। নিজেকে আর জায়ানকে নিরাপদে পৌঁছানোর একটাই লক্ষ্য, তার কাছাকাছি কোনো অস্থায়ী আশ্রয় পৌঁছে হেলিকপ্টারে ওঠা। কিন্তু জায়ানের প্রথম বাথরুম ব্রেকের সময় আনা যখন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন ভয়ঙ্কর সত্যটা সামনে আসে। মানুষ যেসব জায়গায় আশ্রয় নিচ্ছে সেগুলো আসলে যথেষ্ট উঁচু নয়। ঠিক তখনই ফোনের ওপার থেকে সে শুনতে পায় তার বাবা মা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে জাইন একমাত্র জিনিস যা আনাকে পুরোপুরি ভেঙে পড়া থেকে আটকায়। ফিল্মের শেষ দিকে যখন হিজু অবশেষে তাদের ভবনের ছাদে নিয়ে যায়, তখন জাতিসংঘের লোকেরা জায়ানকে আনার কাছ থেকে আলাদা করে। তার মাথা কামিয়ে দেওয়া হয়, তারপর তার কপালে করাত চালানো হয়। এর ঠিক আগে আনা তার কানে ঝুঁকে কিছু ফিসফিস করে বলে। পরে জানা যায় সে জায়ানকে ছাদের একটি পরিত্যক্ত আলমারিতে লুকিয়ে থাকতে বলেছিল। আনা যখন ঘুরে হেলিকপ্টারে ওঠে, তখন তার পেছনে আসে একটি বক্স, যার ভেতরে জায়ানের মস্তিষ্কের অবশিষ্টাংশ রয়েছে বলে মনে করা হয়। তার স্মৃতিগুলো বের করে নেওয়া হয়েছে ইমোশন ইঞ্জিন সম্পূর্ণ করার জন্য। ছাদের উপরে থাকা হিজু সহ বাকি সবাই মারা যায়, একমাত্র আনাই হেলিকপ্টারে পালানোর জন্য নির্বাচিত হয়। আনা যখন তার পকেট থেকে জায়ানের সাঁতারের গগলস বের করে, তখন সে নিজেকে ব্যর্থ এক মা মনে করে। সে নিজেকে খুনির মতো অনুভব করে এবং ছেলের জন্য গভীর শোক প্রকাশ করে। জায়ান খুবই ভাগ্যবান ছিল।
তার উৎস যাই হোক না কেন, জায়ানের বাবা মা জায়ানকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। জায়ানের বাবা তার জৈবিক বাবা নাও হতে পারে, এমনকি শৈশব থেকেই তাকে চিনত না, তবুও সে জায়ানকে নিজের সন্তানের মতোই দেখেছিল। এমনকি পানির দুর্ঘটনায় নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত জায়ানের মৃত্যুর অপরাধ আনাকে বেশি দিন বইতে হয় না, কারণ ইসাবেলা ল্যাবের দিকে কক্ষপথে যাওয়ার সময় আনা মারা যায়। তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন সিমুলেশন একজন মায়ের ভূমিকায় রাখা হয়। সিমুলেশন শুরু হলে আনা বরাবর নিজের জীবনের শেষ দিনটি নতুন করে অনুভব করতে থাকে। তার লক্ষ্য একটাই, জায়ানকে কখনোই পরিত্যাগ না করা। মানব স্মৃতি সম্পন্ন এই ডিজিটাল নির্মাণগুলোকে যদি এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে না নেওয়া হয়, তাহলে ইমোশন ইঞ্জিন কখনোই সম্পূর্ণ হবে না। অথচ এই ইঞ্জিনই মানবজাতিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার বীজ। প্রতিটি লুপে জায়ান হারিয়ে যায়, আর প্রতিটি লুপেই হিজু আনাকে বোঝানোর চেষ্টা করে যেন সে জায়ানকে ফেলে রেখে ছাদে চলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে আনা ধীরে ধীরে সত্যিকারের ঘটনাগুলো আরও স্পষ্টভাবে মনে করতে শুরু করে। একসময় সে হিজুকে নিজের পক্ষের মানুষ বানাতে সক্ষম হয়, যখন সে তাকে জানায় সে ছাদেই মারা যাবে, এবং এই সব কিছু সে আগেও দেখেছে। আশ্চর্যজনকভাবে হিজুকে বোঝানো সহজ হয়ে যায় যে তারা আসলে একটি সিমুলেশনের ভেতরে আছে। এরপর থেকে তারা দুজন বন্দুক হাতে লড়াই করতে করতে বরাবরে জায়ানের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এই পথে আনা বা তার ডিজিটাল সংস্করণ কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, যেগুলো নিয়ে আসলে আনা প্রথমবার গভীর অপরাধবোধে ভুগেছিল। প্রথমত, লিফটে আটকে পড়া মেয়ে যিশু। আগেরবার আনা তাকে বাঁচাতে পারেনি, কিন্তু সিমুলেশনে সে যিশুকে উদ্ধার করে এবং তার দাদা দাদির সঙ্গে মিলিয়ে দেয়। যিশুয়ের কথাবার্তা থেকেই আনা প্রথম বুঝতে পারে যে সে একটি লুপের মধ্যে আটকে আছে। উপরের দিকে থাকা এক গর্ভবতী নারী আর সঙ্গীকে আগেরবার শুধু দুঃখ প্রকাশ করেই ফেলে রেখে চলে গিয়েছিল আনা। এবার সে থামে, নিজের হাতে শিশুটিকে জড়িয়ে দেয়, পরিষ্কার করে দেয় এবং বাবার আসা পর্যন্ত মানব জীবনের সৌন্দর্য অনুভব করে। জায়ানকে উদ্ধার করার পথে এই ছোট ছোট বিষয়গুলোই ইমোশন ইঞ্জিন সম্পন্ন করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এগুলো ডিজিটাল নির্মাণগুলোকে প্রয়োজনীয় সব আবেগী অভিজ্ঞতা দেয়, যা মানুষ হওয়ার অর্থ বোঝায়। শেষ পর্যন্ত আনা মনে করে যে জায়ান তাকে তার ফোনে একটি ছবি পাঠিয়েছিল। ছবিটা ছিল ছাদের ওপরে হেলিকপ্টারের পাশে তার নিজের আঁকা ছবি। স্ক্রল করতে করতে সে বুঝতে পারে জায়ান এই ছবিটা হাজার হাজার বার পাঠিয়েছে, প্রতিবারই আরও ভালো করে এঁকে। এর মানে এই লুপ অনেক দিন ধরে চলছে, আর ছেলেটা সেটা জানতো। একবার জায়ান আনাকে জিজ্ঞাসাও করেছিল কেন সে প্রতিদিনই 6 বছর বয়সী থাকে, আর সে কবে বড় হবে। ফিল্মের শেষ লুপে সে দেখা যায় আনা আর জায়ান এই একই দিনটি পার করেছে মোট 21,499 বার। যদি প্রতিটি লুপ জায়ানের কাছে এক একটা নতুন দিনের মতো লাগে, তাহলে সে 58 বছরের ও বেশি সময় বেঁচে থেকেছে। এত দীর্ঘ সময় ধরে জায়ানের স্বাভাবিক প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছিল নিজেকে আলমারিতে লুকিয়ে রাখা। ফিল্মের শুরুতেই আনা যখন তার উপর চেঁচিয়ে রান্নাঘরের কাউন্টারে থাকতে বলে, তখনও সে সেটাই করে। সব আলমারি খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আনা ছাদে পৌঁছায় এবং সেই আলমারিটা খুঁজে পায়। খুলে দেখে জায়ান সেখানে নিশ্চুপ অবস্থায় শুয়ে আছে। আনা কাঁদতে কাঁদতে তাকে কমলা জুস দেয়, তাকে পরিত্যাগ করার জন্য ক্ষমা চায়। তখনই জায়ান জেগে উঠে বলে সে কখনোই তাকে ছেড়ে যায়নি, তাদের এখানে আবার মিলিত হওয়ারই কথা ছিল। এতেই বোঝা যায় আনা জায়ানের সঙ্গে মানবিক সংযোগ তৈরি করেছিল তাকে ছেড়ে যাওয়ার আগেই, কারণ জায়ান মনে রেখেছিল আনা তাকে বলেছিল সে ফিরে আসবে। জায়ান আগেই আবেগগতভাবে পরিণত ছিল। আনার কাজ সম্পূর্ণ হয়। আনার ক্ষেত্রেও বহুবার চেষ্টা করার পর সে বুঝতে পারে মানবজাতিকে বাঁচানোর চেয়েও তার সন্তান বেশি গুরুত্বপূর্ণ। হয়তো এটাই ইমোশন ইঞ্জিনের আসল অর্থ। আবার সিমুলেশন,
জায়ান আর আনা যে কোনো দুর্যোগের মধ্যেই যুক্ত হতে পারত, কিন্তু পানি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফিল্মের শুরুতেই জায়ান তার মাকে বলে সে সাঁতার কাটতে চায়, তারপর আসে বন্যা, তারপর আসে সেই সাঁতারের গগলস যা আনাকে আবার তার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে যায়। সবকিছুই পানির সঙ্গে জড়িত। গাড়ি দুর্ঘটনাও পানিতে ঘটে, যা তাদের চারদিক থেকে বেঁধে ফেলে। এই পানির মাধ্যমেই স্মৃতিগুলো এগিয়ে যায় এবং এআইকে আরও আবেগীয় করে তোলে। মিড ক্রেডিট দৃশ্যে দেখানো যায় আনা যখন অবশেষে সিমুলেশন থেকে বেরিয়ে আসে, তখন ইমোশন ইঞ্জিন সম্পূর্ণ হয় এবং বায়োপ্রিন্টার চালু হয়ে যায়। এরপর আনা বুঝতে পারে সে জায়ান্টের সঙ্গে একটি স্পেস স্যাটেলে জেগে উঠেছে এবং তারা পৃথিবীর দিকে নামছে। ক্রেডিটের সময় দেখা যায় পুরো পৃথিবী ডুবে যায়নি, গ্রহাণুর আঘাত হেরেছিল, অ্যান্টার্কটিকায় বরফ গলে পানির স্তর বেরিয়েছে, কিন্তু আসল ধ্বংস নেমে আসে যখন ধ্বংসাবশেষ আবার পৃথিবীতে পড়ে, দ্বিতীয় দফা উল্কা বৃষ্টির সৃষ্টি করে। তবুও দেখা যায় আফ্রিকার কিছু অংশ এখনও সবুজ, অন্তত উদ্ভিদ জীবন টিকে আছে, যদিও মানব সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। আনা আর জায়ান একা নয়, আরও অনেক শাটল পৃথিবীর দিকে নামছে। সম্ভবত এরা নতুন মানবজাতির প্রথম ঢেউ। পৃথিবীর পৃষ্ঠে জীবন সহজ হবে না, কারণ এরা একদল অগ্রদূত। সব শাটল কি আনা জায়ান জুটি আছে, নাকি ইমোশন ইঞ্জিন ইতিমধ্যেই নতুন মানুষ তৈরি করতে পারছে তা স্পষ্ট নয়। ফিল্মটি অনেক প্রশ্ন রেখে যায়। কেন জায়ানকে ছেলে হতে হলো? অন্য জাতিগোষ্ঠীর কি হবে? সব দেশে কি আনার মতো মানুষ থাকবে? বাকি বেঁচে থাকা মানুষদের কিভাবে বেছে নেওয়া হয়েছে? এইসব প্রশ্ন কল্পনার জন্য জায়গা রেখে যায়। হয়তো এটাই আরও বড় একটি সাইফাই ফ্র্যাঞ্চাইজের শুরু। শেষ তত্ত্ব অনুযায়ী স্পেসশিপের দৃশ্যটাও আর একটা সিমুলেশন হতে পারে, কারণ জায়ান আবার ডুব দিতে চায় এবং সংখ্যা গণনা শুরু করে। হয়তো এটাই বোঝার ইঙ্গিত তারা এখনো ম্যাট্রিক্সের ভেতরেই আছে, অথবা এটাকে মা ছেলের গভীর সংযোগের প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। তো বন্ধুরা, দ্য গ্রেট ফ্লপ মুভিতে আমাদেরকে যা দেখানো হয়, প্রকৃতির সাথে যুদ্ধ করলে মানুষ কখনোই জিততে পারে না। মুভিটা দেখায় মানুষ যত শক্তিশালী হোক, প্রকৃতির নিয়ম ভাঙলে শেষ পর্যন্ত তার ফল ভোগ করতেই হয়। প্রযুক্তির সব সমস্যার সমাধান না। এআই, আধুনিক বিজ্ঞান আর উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষ মহাপ্লাবন থামাতে পারে না। দুর্যোগে সবাই সমান, ধনী গরিব ক্ষমতাবান আলাদা না। মানবতা ও ত্যাগই মানুষের আসল শক্তি। প্রকৃতিকে অবহেলা করলে সভ্যতার ধ্বংস অনিবার্য। এটাই ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা। তো বন্ধুরা, ভালো থেকো। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরের গল্পতে।